আজ একটা নতুন চ্যাপ্টার শুরু হবে যার নাম পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া। তাহলে পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া। তাহলে পরমাণু কি, অণু কি এবং অণুর রাসায়নিক বিক্রিয়া কি এবার দেখবো। তাহলে আমরা একটা বড় থেকে শুরু করি, বড় এখানে সবচেয়ে বড় হবে অণু। তাহলে অণু কি আগে জানবো। তাহলে অণু হবে কোনো পদার্থকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, খুব খুব ছোট ছোট অংশে বিভক্ত করা হয়, তাহলে কোনো একটা পদার্থ যেটা মৌলিক হতে পারে আবার যৌগিক হতে পারে। তাহলে মৌলিক পদার্থ কিভাবে হবে আর যৌগিক পদার্থ এবার কিভাবে হবে। ধরে নাও যে কোনো একটা ক্লোরিনকে আমি ভাঙতে ভাঙতে খুব ক্ষুদ্র কণা করে দিলাম, যাতে আর যার পরে আর ভাঙা যাচ্ছে না। তাহলে মৌলিক, সেটা হলো মৌলিক, কারণ ওখানে কি আছে, শুধুমাত্র ক্লোরিন আছে। কিন্তু যৌগিক আবার কি হবে, যে একাধিক পদার্থ যেখানে মিশে আছে, যেমন সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে কি আছে, H2SO4। তাহলে এখানে হাইড্রোজেন আছে, সালফার আছে, আবার অক্সিজেনও আছে। তাহলে এটা হবে তখন যৌগিক পদার্থ। যাই হোক, তাহলে অণুর ক্ষেত্রে আসবো, যে পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন সত্তা বিশিষ্ট কণা, পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন সত্তা বিশিষ্ট কণা যার মধ্যে পদার্থের সমস্ত গুণ বর্তমান থাকে, তাকে বলা হবে অণু। তাহলে আরেকবার, যে পদার্থের ক্ষুদ্রতম তারপরে স্বাধীন সত্তা বিশিষ্ট, স্বাধীন সত্তা বিশিষ্ট মানে হচ্ছে যে অণু স্বাধীনভাবে থাকতে পারবে এবং যার মধ্যে পদার্থের সমস্ত গুণ বর্তমান, তাকে বলা হবে অণু। তাহলে অণু বোঝা গেল যে পদার্থের ক্ষুদ্রতম আছে, আবার স্বাধীন সত্তা বিশিষ্ট আছে, আবার যার মধ্যে পদার্থের সমস্ত গুণ বর্তমান আছে, তাকে বলা হবে অণু। এরপরে আসবো যে পদার্থ কত প্রকার। তাহলে পদার্থ হবে দুই প্রকার। এটা পদার্থ বলছি, অণু দুই প্রকার। তাহলে অণু হবে দুই প্রকার, একটা হবে মৌলিক অণু আর একটা হবে যৌগিক অণু। তাহলে মৌলিক হবে যৌগিক। এবার তাহলে মৌলিক অণু কাকে বলে আর যৌগিক অণু কাকে বলে। যে সমস্ত অণু, মৌলিকের ক্ষেত্রে যে সমস্ত অণু শুধুমাত্র একটি বা একই পদার্থের অণু দ্বারা গঠিত, যে সমস্ত অণু একই পদার্থের অণু দ্বারা গঠিত বা একটি মাত্র পদার্থের অণু দ্বারা গঠিত, তাকে বলা হবে মৌলিক অণু। যেমন বললাম ক্লোরিনের ক্ষেত্রে যে Cl2, বা বলতে পারবো O2 অক্সিজেন, হিলিয়াম। তাহলে এটা হচ্ছে মৌলিক অণু, যে সমস্ত অণু শুধুমাত্র একটি বা কেবলমাত্র একটি পদার্থের অণু দ্বারা গঠিত। এখানে ক্লোরিন ছাড়া কিছু নেই, এখানে অক্সিজেন ছাড়া কিছু নেই, আর এখানে হিলিয়াম ছাড়া কিছু নেই। তাহলে এগুলো হচ্ছে মৌলিক অণু। তাহলে যৌগিক অণু কাকে বলবে, যে সমস্ত অণু এক বা একাধিক মৌলিক অণু দ্বারা গঠিত, যে সমস্ত অণু এক বা একাধিক মৌলিক অণু দ্বারা গঠিত, তাকে বলা হবে যৌগিক অণু। যেমন জল H2O, তারপর হচ্ছে লবণ NaCl, তারপর হবে সালফিউরিক অ্যাসিড যেটা বললাম H2SO4। তাহলে প্রতি ক্ষেত্রে দেখো যে এখানে হাইড্রোজেনও আছে, আবার অক্সিজেনও আছে, সোডিয়াম আছে, ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা যৌগিক অণু। তাহলে যৌগিক অণু আর মৌলিক অণু কাকে বলবো। তাহলে মৌলিক অণু বললাম যে সমস্ত পদার্থের অণু শুধুমাত্র কেবলমাত্র একটি, বা যে সমস্ত অণু কেবলমাত্র একটি পদার্থের অণু দ্বারা গঠিত, তাকে বলা হবে মৌলিক অণু। আর যে সমস্ত অণু এক বা একাধিক পদার্থের অণু দ্বারা গঠিত, তাকে বলা হবে যৌগিক অণু।
এবার যখন অণুকে ভাঙা যাবে তখন কি পাওয়া যাবে? যখন অণুকে ভাঙা যাবে তখন পাওয়া যাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যাকে বলবো আমরা পরমাণু। তাহলে অণু শেষ, এবার আসবে পরমাণু। তাহলে পরমাণু হবে যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যা প্রথমে অবিভাজ্য বলা হতো, পরবর্তীতে এটাকে বিভাজ্য বলা হলো, কারণ এটাকে ভেঙে দিয়ে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন তৈরি করা গেল। প্রথমত পরমাণু ছিল অবিভাজ্য, পরবর্তীতে যখন পরমাণুকে ভাঙা হলো, এর মধ্যে যখন ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের আবিষ্কার হলো, তখন এখানে বলা হলো যে পরমাণু এবার বিভাজ্য কণা। তাহলে পরমাণু বিভাজ্য হয়ে কি পাওয়া গেল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হবে পরমাণু। তাহলে সংজ্ঞাটা কিরকম হলো? যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হবে পরমাণু। তাহলে ভালো করে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হবে পরমাণু। তাহলে পরমাণুর মধ্যে তিনটি অংশ পেলাম, একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। এবার হবে যে পরমাণুকে ক ভাগে ভাগ করা যায়। পরমাণুকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটা হবে পরমাণুর বাইরের কক্ষপথে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনশীল ইলেকট্রন মহল। তাহলে একটা পরমাণু যদি ছবি আমরা আঁকি তাহলে এরকম পাবো, যেটা হচ্ছে নিউক্লিয়াস, দিলাম শুধু আর বাইরের বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান বিভিন্ন ইলেকট্রন মহল। তাহলে কি হলো? পরমাণুর মধ্যে একটা আছে কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর পরমাণুর বাইরে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো, যাকে বলা হবে ইলেকট্রন মহল। তাহলে পরমাণু কাকে বলবে? কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে বলবে? কেন্দ্রক বা নিউক্লিয়াস বলা হবে যে পরমাণুর মধ্যে যে অংশটাতে পরমাণুর সমস্ত ধনাত্মক ধর্ম বর্তমান এবং পরমাণুর সমস্ত ভর বর্তমান, সেই অংশটাকে বলা হবে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। তাহলে পরমাণুকে যখন ভাঙা হলো তখন পরমাণু থেকে তিনটি অংশ পাওয়া গেল, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এর মধ্যে একটু জেনে নাও যে এটা হচ্ছে ঋণাত্মক ধর্মী। ইলেকট্রন সর্বদা ঋণাত্মক ধর্মী, প্রোটন ধনাত্মক ধর্মী, আর এটা হচ্ছে নিস্তড়িত। তাহলে ইলেকট্রন সর্বদা ঋণাত্মক ধর্মী, প্রোটন সর্বদা ধনাত্মক ধর্মী, আর নিউট্রন হচ্ছে সর্বদা নিস্তড়িত। তাহলে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে বলবো? যে পরমাণুর মধ্যে অবস্থিত যে অংশতে পরমাণুর সমস্ত ধনাত্মক ধর্ম এবং পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, সেই অংশটাকে বলা হবে পরমাণুর নিউক্লিয়াস। তাহলে যেখানে পরমাণু সমস্ত ধনাত্মক ধর্ম আর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, তাহলে তাকে বলা হচ্ছে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস। এবার ইলেকট্রন মহল কাকে বলবো? যে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে, দুই প্রকার হতে পারে, বৃত্তাকার কিংবা উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রন গুলো সর্বদা ঘূর্ণায়মান থাকে, সেই নিউক্লিয়াসের বাইরের অংশটাকে বলা হবে ইলেকট্রন মহল। তাহলে ইলেকট্রন মহল কোনটা? এই পুরোটা। এবার হবে যে কেন্দ্রক সম্পর্কে বর্ণনা করো বা নিউক্লিয়াস সম্পর্কে বর্ণনা করো, আর ইলেকট্রন মহল সম্পর্কে বর্ণনা করো।
তাহলে কেন্দ্রক সম্পর্কে বর্ণনা হবে যে সংজ্ঞাটাতেই বলা হলো যে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে কি আছে, পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে আছে পরমাণুর সমস্ত ধনাত্মক ধর্ম আর নিস্তরিত কণা নিউট্রন। তাহলে পরমাণুর কেন্দ্রে কি আছে, পুরো প্রোটনটা আছে আর নিউট্রনটা আছে। কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে অংশটা আছে সেখানে কি আছে, পুরো ইলেকট্রন আছে। এরপরে হবে এখানে যেহেতু যে সমস্ত কণাগুলো আছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত কণা উপস্থিত, তাহলে পরমাণু নিউক্লিয়াসে কি কি উপস্থিত, পরমাণু নিউক্লিয়াসে হবে প্রোটন আর নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে যেহেতু প্রোটন আর নিউট্রন একসাথে থাকে তার জন্য এটাকে বলা হবে বা এই দুটোকে বলা হবে নিউক্লিয়ন। কি বলা হবে, তাহলে এই দুটোকে একত্রে কি বলা হলো, নিউক্লিয়ন। তাহলে এখানে প্রশ্ন, নিউক্লিয়ন কাকে বলে, নিউক্লিয়ন বলা হবে যে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে প্রোটন আর ইলেকট্রন গুলো যে একত্রিত অবস্থায় থাকে, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন গুলো যে একত্রিত অবস্থায় থাকে, তাহলে এই দুটোকে বলা হবে নিউক্লিয়ন। এবার হচ্ছে যে এখানে তাহলে কি থাকা, তাহলে এখানে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। তাহলে এখানে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকার কারণটা কি, কারণ হচ্ছে যে পরমাণুর যেটা ইলেকট্রন আছে, পরমাণুর মধ্যে যে সমস্ত ইলেকট্রন গুলো আছে তার ভর এতই নগণ্য যে এই পরমাণুর ভর পরিমাপের ক্ষেত্রে ইলেকট্রনের ভরকে উপেক্ষা করা হয় বা একে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে এই দুটোর ভর যেটা পাওয়া যায় সেই দুটো ভর থেকে পাওয়া যাবে নিউক্লিয়ার মানে পরমাণুর ভর। তাহলে এখানে কি পাওয়া গেল যে প্রোটন আর নিউট্রনের মোট ভরটাকে বলা হবে পরমাণুর ভর, ইলেকট্রনের ভরটাকে বাদ দেওয়া হবে। নিউক্লিয়াসের ব্যাস কত, পরমাণু নিউক্লিয়াসের ব্যাস হবে 10⁻³ সেমি, 10⁻³ সেমি। মাইনাস মানে 10 এর নিচে 1 এর পর 13টা শূন্য। তাহলে এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের ব্যাস। তাহলে পরমাণুর ব্যাস কত, তাহলে পরমাণুর ব্যাস হবে 10⁻8 সেমি, 10⁻8 সেমি। এটা হচ্ছে পরমাণুর ব্যাস। আর এটা হবে নিউক্লিয়াসের ব্যাস। এগুলো তোমাদের টেক্সট বইয়ে নেই, লিখে নেবে যদি দেখতে পাও তাহলে, আর যদি না দেখতে পাও তাহলে আমাকে বলবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিই। আর যারা যারা ক্লাস করবে তারা নিজের নাম কমেন্টে লিখে দিবে, নাম, সেকশন আর রোল নাম্বার। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস কতটা বললাম, 10⁻⁻13 সেন্টিমিটার। আর পরমাণুর ব্যাস কতটা বললাম, 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে নিউক্লিয়াস আর পরমাণুর ব্যাসের মধ্যে পার্থক্য কত, নিউক্লিয়াসের ব্যাস পরমাণুর ব্যাসের 1,00,000 ভাগ। তাহলে এখানে 8 আছে, এখানে 5 আছে, তাহলে 1 এর পর 5টা শূন্য মানে কত, 1,00,000। তাহলে 1,00,000 ভাগের 1 ভাগ হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের ব্যাস। তাহলে 1,00,000 ভাগের 1 ভাগ যদি নিউক্লিয়াসের ব্যাস হয়, তাহলে বাকি অংশটা কি আছে, বাকি অংশটা তাহলে হচ্ছে ফাঁপা অংশ। পরমাণুর ভিতরে বেশিরভাগ অংশটাই ফাঁপা, শুধু এই 1,00,000 ভাগের 1 ভাগ অংশতেই পরমাণু নিউক্লিয়াস অবস্থান করে। আর ওই নিউক্লিয়াসটাই হচ্ছে পরমাণু সমস্ত ভর। বাকি যে এত অংশ ফাঁকা আছে, তার এত অংশতে পুরোটা ইলেকট্রন থাকে। এরপরে হবে ইলেকট্রন মহল সম্পর্কে বর্ণনা। তাহলে ইলেকট্রন মহল, পরমাণু নিউক্লিয়াস,
এই যে এটা পরমাণু মডেলটা অঙ্কন করলাম, এটা হবে একটা আর্গনের পরমাণু মডেল। আর্গনের পরমাণু মডেল কেন? কারণ এখানে 18টা ইলেকট্রন আছে, আর এর মধ্যে নিউক্লিয়াস আছে, আর 18টা ইলেকট্রনের মধ্যে কমা থাকবে যে 2, 8, 8, যার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে সেটাকে বলা হবে কি বলা হবে? নিষ্ক্রিয় পরমাণু। হ্যাঁ, নিষ্ক্রিয় পরমাণু। যার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে সেটাকে বলা হবে নিষ্ক্রিয় পরমাণু। তাহলে নিষ্ক্রিয় যদি হয় তাহলে এটা আর কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। যাই হোক, এটা পরবর্তীতে আসবে। তাহলে এবার আসবে ইলেকট্রন মহলটা কি। ইলেকট্রন মহল বলা হবে যে পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো চারদিকে ঘুরে বেড়ায়, বা ইলেকট্রনের একাধিক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে যে ঘুরে বেড়ায় সেই অংশটাকে বলা হবে ইলেকট্রন মহল। তাহলে ইলেকট্রন মহলে কি ঘটে? ইলেকট্রন মহলে ঘটার আগে দেখে নিব যে পরমাণু নিউক্লিয়াসে ঠিক যতটা প্রোটন থাকে, পরমাণু নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে, প্রোটন মানে হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে পরমাণু নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে তার বাইরের কক্ষপথে ঠিক ততটাই ইলেকট্রন থাকে। তাহলে এখানে কি আছে? প্রোটন অল্প পরিসরে বা ক্ষুদ্র পরিসরে, আর বাইরে কি আছে? পুরোটাই হচ্ছে ইলেকট্রন। তাহলে এই দুটো চার্জ কি পরস্পরের সাথে সমান হওয়া সত্ত্বেও এবার যেহেতু এখানে ভর আছে তার জন্য এগুলো নিচের দিকে পড়ে যাওয়া উচিত, যে এর আকর্ষণ বলের জন্য। কেন্দ্র কি করে? কেন্দ্র ইলেকট্রন গুলোকে সর্বদা আকর্ষণ করে থাকে, আর যার ফলে ইলেকট্রনটা খুব তীব্র বেগে ঘুরতে থাকে, সমদ্রুতিতে। তীব্র বেগ না বলে যদি বলি সমদ্রুতিতে ঘুরতে থাকে তাহলে এটা ঠিক। তাহলে যেহেতু আকর্ষণ করে, নিউক্লিয়াসটা কি করে? ইলেকট্রন গুলোকে আকর্ষণ করে। এরা সমদ্রুতিতে ঘুরতে থাকে, খুব তীব্র সমদ্রুতিতে। তাহলে এর ঘূর্ণনের ফলে কি হবে? এটা যেহেতু আকর্ষণ করে তাই ইলেকট্রন গুলো এর উপরে এসে পড়ে যাওয়া উচিত, কিন্তু পড়ে না, তার পরিবর্তে সেটা উপরের দিকেই ঘুরতেই থাকে। এর কারণটা হচ্ছে যে যখন এটাতে ঘূর্ণন থাকে, ইলেকট্রনে যখন ঘূর্ণন থাকে তখন এর মধ্যে দুই প্রকারের বল কাজ করে। একটা হচ্ছে অপকেন্দ্র বল, যেটা সর্বদা কি করে? ওকে বাইরের দিকে ধাক্কা দেয়। আর একটা ভিতরের দিকে কেন্দ্র করে একটা বল আকর্ষণ করে, সেটাকে বলা হবে অভিকেন্দ্র বল। অভি মানে হচ্ছে ভিতরের দিকে, আর অপ মানে হচ্ছে বাইরের দিকে, অপসারণ ঘটানোর জন্য। তাহলে অপকেন্দ্র বল কোন দিকে কাজ করে? ওই ইলেকট্রনের ঘূর্ণন জনিত কারণের জন্য সেটা ইলেকট্রন বা নিউক্লিয়াস থেকে বাইরের দিকে কাজ করে, আর অভিকেন্দ্র বল কাজ করে পুরোটাই কেন্দ্রের দিকে। কিন্তু এই দুটো বল পরস্পরের সাথে যেহেতু সমান, অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বল পরস্পরের সাথে সমান হয়, ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের উপরে গিয়ে পড়ে না। তার পরিবর্তে কি হয়? বিভিন্ন কক্ষপথে বা নিজ নিজ কক্ষপথে সর্বদা ঘুরতে থাকে। অপকেন্দ্র বলকে আরেক কথা বলা হবে কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল আরেকটা বলা হবে সিউডো ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা হবে সেন্ট্রিপেটাল ফোর্স, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে ইলেকট্রন মহল জানলাম, প্রোটন জানলাম, নিউট্রন জানলাম। এবার নিউট্রন জানবো। নিউট্রনটা কি? নিউট্রন হচ্ছে যে পরমাণু নিউক্লিয়াসে যেখানে প্রোটন থাকে ঠিক সেখানে নিউট্রনও থাকে। নিউট্রন যেহেতু নিস্তড়িত বলতে তার কোনো আধান নেই, তাহলে যেহেতু নিস্তড়িত তার জন্য সেটা পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্রেই থাকে বা নিউক্লিয়াসের মধ্যেই অবস্থান করে প্রোটনের সাথে। এবার আমরা জানি যে বিপরীত ধর্মী আধান পরস্পরকে কি করে? আকর্ষণ করে, আর সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু প্রোটন গুলো তো সমস্ত ক্ষুদ্র অংশটাতেই আছে, তাহলে এখানে কি বিকর্ষণ বল থাকে না? তাহলে এখানে বিকর্ষণ বল থাকে, কিন্তু সেখানে দেখো যেহেতু ওখানে প্রোটন আর নিউট্রন একত্রিত অবস্থায় আছে, তাহলে প্রোটন আর নিউট্রন একত্রিত অবস্থায় থাকার কারণে সেখানে এক প্রকারের কণা, যেটাকে বলা হয় মেসন কণা। মেসন কণার পরপর আদান প্রদান হতে থাকে। তাহলে এখান থেকে মেসন কণা যখন এখানে যায় আবার এখানে আসে, তাহলে কি হবে? যে এটা যখন প্রোটন থাকে মানে ধনাত্মক আধানযুক্ত কণা থাকে, ঠিক পরের মুহূর্তে এটা প্রোটন হয়ে গেল। এরা যখন প্রোটন হয় তাহলে এর পার্শ্ববর্তী গুলো কি হলো? আবার মেসন কণা আদান প্রদান করে দিয়ে কি হয়? যে নিউট্রনের সাথে সবসময় প্রোটন আর নিউট্রনের মধ্যে আদান প্রদান হতে থাকে মেসন কণার। বলে এটা প্রোটন, এটা নিউট্রন, নিউট্রন এটা প্রোটন, এটা নিউট্রন, এরকম করে কি হবে? তারা পরস্পরকে
চেঞ্জ করতে থাকে, পরিবর্তন করতে থাকে, তার ফলে এখানে কোনোদিন প্রোটন প্রোটনের মধ্যে বিকর্ষণ বল সৃষ্টি হয় না। তার জন্য নিউক্লিয়াস এতটা সুস্থিত হয় যে সেখানে প্রোটন একত্রিত থাকা সত্ত্বেও সেখানে যেহেতু মেসন কণার আদান প্রদান ঘটে, তার জন্য পরমাণু নিউক্লিয়াস সুস্থিত, সেখানে প্রোটনগুলোর মধ্যে বিকর্ষণ বল কাজ করে না। এরপরে আমরা জানবো বিভিন্ন মৌলিক অণুর মডেল। অণু না বলে একটা পরমাণু বলবো, যেমন হচ্ছে যে হিলিয়াম পরমাণু। হিলিয়াম পরমাণুর একটা মডেল তৈরি করবো। তাহলে হিলিয়াম কত? হিলিয়াম 2। হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যাও 2 এবং তার ভর সংখ্যা না বলি তার নিউট্রন সংখ্যাও 2। তাহলে একটা মডেল যদি তৈরি করি তাহলে এরকম হবে যে প্রোটন 2, নিউট্রন বিস্তরিত, তার জন্য 2 শূন্য দিয়ে দিলাম, তার বাইরে কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2। তাহলে আমাকে আগে জানতে হবে যে হিলিয়াম কি। হিলিয়াম 4 2। তাহলে এখানে 2 কি, এখানে 4 কি, এটা বলে দিচ্ছি আমি। তাহলে মডেলটা আগে দেখে নিলাম। এরকম যদি মডেল না দিই, এরকম দিই তবুও হবে 0 প্লাস, তাহলে 2 প্রোটন 2 নিউট্রন আর 2 বাইরের কক্ষপথে 2 ইলেকট্রন। তাহলে এরকম করে একাধিক পরমাণুর মডেল তৈরি করা যাবে। তোমরা তৈরি করবে ক্লোরিনের, সোডিয়ামের আর অক্সিজেনের। অক্সিজেন অণু নামে তাহলে ক্লোরিন, সোডিয়াম আর অক্সিজেনের পরমাণু মডেল তৈরি করে আমাকে পাঠাবে। এরপরে হবে যে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলবো। পরমাণু ক্রমাঙ্কর পরে পরে হবে ভর সংখ্যা কাকে বলবো। তাহলে প্রথমটা পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ককে আর একটা কথা বলতে পারবো পারমাণবিক সংখ্যা। কি বলতে পারবো? পারমাণবিক সংখ্যা, বা আরেকটা বলতে পারবো প্রোটন সংখ্যা। কোন পরমাণু নিউক্লিয়াসে যত পরিমাণে প্রোটন থাকে, যে পরিমাণে প্রোটন থাকে সেই সংখ্যাটাকে বলা হবে ওই পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ধরুন হচ্ছে অক্সিজেন অণুতে থাকে অক্সিজেন O12, অক্সিজেন 16 যাই হোক, তাহলে অক্সিজেন 16 6 না 8, কার্বন 12, কার্বন হচ্ছে 12 6, যাই হোক এখানে দেখে নিব। তাহলে অক্সিজেন 16 8, তাহলে এখানে অক্সিজেন 16 8 যেখানে আছে তাহলে এই 8টা হবে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এই 16টা তাহলে কি? এই 16টাকে বলা হবে ভর সংখ্যা। ভর সংখ্যা। বা এখানে কার্বনের ক্ষেত্রে দেখো কার্বনের 6, এটাকে বলা হবে পরমাণু ক্রমাঙ্ক, আর এই 12টাকে বলা হবে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কাকে বলবো? ভর সংখ্যা বলা হবে যে কোন পরমাণু নিউক্লিয়াসে মোট প্রোটন সংখ্যা প্লাস মোট নিউট্রন সংখ্যা, এদেরকে একত্রে বলা হবে ভর সংখ্যা। তাহলে মোট প্রোটন সংখ্যা 6 এখানে যেহেতু আছে, আর নিউট্রন সংখ্যা এখানে তাহলে কি আছে? 6 আছে। তাহলে কার্বনের ক্ষেত্রে 6 প্লাস 6, তাহলে কার্বনের ক্ষেত্রে কত হলো? 12।
অক্সিজেনের ক্ষেত্রে তাহলে কি হবে, অক্সিজেনের ক্ষেত্রে 8 প্লাস 8, তাহলে এটা হয়ে গেল 16। তাহলে বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে ভর সংখ্যা আলাদা হতে পারে। এখানে নিউট্রনের যেমন সোডিয়ামের ক্ষেত্রে দেখো, তাহলে সোডিয়ামের হচ্ছে 11 প্রোটন সংখ্যা, কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে 12, তাই সোডিয়ামের ভর হবে 23। তাহলে নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে, কিন্তু প্রোটন সংখ্যা যতটা থাকবে তার বাইরের কক্ষপথে ঠিক ততটাই ইলেকট্রন সংখ্যাও থাকবে। তাহলে ভর সংখ্যা হলো, পরমাণু ক্রমাঙ্ক হলো। এরপরে আমরা জানবো যে ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত, আর নিউট্রনের ভর কত। তাহলে ভর আধান, তাহলে ভর আধান, আধানের প্রকৃতি, অবস্থান আর আবিষ্কারক। তাহলে প্রথমে ইলেকট্রন, ইলেকট্রনের ভর হচ্ছে সিজিএস পদ্ধতিতে, সিজিএস 9.11 × 10⁻⁻28 গ্রাম। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে 9.11 × 10⁻⁻28 গ্রাম। এসআই পদ্ধতিতে তাহলে কত হবে, 9.11 × 10⁻31 কেজি। আধান কেমন, ইলেকট্রনের আধান যেহেতু নেগেটিভ, তার জন্য এটাকে বলা হবে, ওই আধানটা হচ্ছে 1.6 10⁻10 কুলম, 1.6 × 10⁻19 কুলম, বা বলতে পারবো 4.8 × 10⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। প্রোটনের ক্ষেত্রে দেখে নেব, প্রোটনের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে ভর হবে 1.6725 বা 1.672 × 10⁻24 গ্রাম, 1.6725 × 10⁻27 কেজি এসআই। তাহলে এর আধানটা কি হবে, এর আধানটা এখানে সেম একই আধান, যে 1.6 × 10⁻19 কুলম আর 4.8 × 10⁻10 ESU, কিন্তু এটা হবে পজিটিভ। এটা নিউট্রনের ভর দেখে নিব, সিজিএস আর এসআই। এই দুটো ভরের মধ্যে বেশি পার্থক্য নেই। এটা হবে 1.6750 × 10⁻24 গ্রাম, 1.6750 × 10⁻27 কেজি। এর আধান শূন্য, যেহেতু নিউট্রন হচ্ছে একটা নিস্তড়িত কণা। আধানের প্রকৃতি কি, এটা হচ্ছে নেগেটিভ, প্রোটনটা পজিটিভ, আর এটা হবে নিস্তড়িত। অবস্থান, এটা হচ্ছে ইলেকট্রন মহল। নিউক্লিয়াস, এটাও নিউক্লিয়াস। আবিষ্কারক, এটা হচ্ছে জে থমসন। ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে থমসন। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। আর নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ডের স্টুডেন্ট বা ছাত্র স্যাডউইক। তাহলে তিনটা, এই সমস্ত জিনিসগুলো তোমরা লিখে নিয়ে মুখস্থ করবে, বইয়ে খোঁজ করবে, না পেলে কমেন্টে জানিয়ে দিবে, আমি এখানে লিখে দিয়ে দিই। ঠিক আছে, এতটাই পড়া থাক, করে নিয়ে আসবে।